দুর্ঘটনার আহত নিহত পরিবার সবাইকে জানাই আমার এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে সমবেদনা। আমরা তাদের জন্য দোয়া করব যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দেন এবং যারা অসুস্থ হয়ে হাসপাতালে আছেন তারা যেন সুস্থ হয়ে আবার পরিপূর্ণ সুস্থতা হয়ে আবার আমাদের মাঝে ফিরে দেশ এবং জাতির কল্যাণে সুশিক্ষিত হয়ে দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে পারে। আল্লাহ যেন তাদেরকে সেই তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন নাকি? আমি দুই একটি কথা বলবো। আজকে কথা বলার প্রয়োজন ছিল আপনাদের। আপনারা যারা এখানে অভিভাবক হয়ে আসছেন, অভিভাবকের পরিচয় নিয়ে আসছেন, কথা বলা প্রয়োজন ছিল আপনাদের। আমরা শুনবো, আপনারা কথা বলবেন, এটাই তো কথা ছিল আজকে। যাই হোক, ভুল থেকেই সংশোধন। আমি প্রথমে বলবো, আজকে যে এই প্রতিষ্ঠানের যারা ছাত্রছাত্রী ছিল, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 1400। তাহলে 1400 অভিভাবক কি আমরা অল্প কজন? আমরা অল্প কজন না, আরো অনেক হওয়ার কথা ছিল। যাই হোক, এই উদ্যোগটি আমাদের শ্রদ্ধেয় অভিভাবক জনাব মোস্তফা কামাল সাহেব নিয়েছেন। ভবিষ্যতে আরও এই অভিভাবক সমাবেশ যেন প্রতি মাসে একবার হয়, অন্তত মিনিমাম 2 মাসে একবার হয়, সে প্রচেষ্টা করবে। এটা একটা ভালো লক্ষণ। আমি বলতে চাই যে আমরা অভিভাবক, আমাদের সন্তান আমরা এই পশ্চিমপাড়া স্কুলে দিয়েছি। কী জন্য দিয়েছি? মানুষের মতো মানুষ করার জন্য দিয়েছি, তাই তো? এটাই তো আমাদের উদ্দেশ্য, না অন্য কোনো উদ্দেশ্য আছে? আমরা এই প্রতিষ্ঠানে আমাদের সন্তানকে দিয়ে আমরা লেখাপড়া করে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করব, এটা আমাদের উদ্দেশ্য। এখন অভিভাবকের করণীয়, আপনার সন্তান সঠিক সময়ে স্কুলে যায় কিনা এবং স্কুল যতটুকু সময় স্কুল পরিচালিত হয় সেই স্কুলে আপনার সন্তান এখানে পরিধান করে কিনা, এটা কিন্তু আপনার কর্তব্য। দ্বিতীয়ত, আপনার সন্তান প্রতিদিন স্কুলে আসে কিনা তার খোঁজখবর নেওয়া। তৃতীয়ত, আপনার সন্তান প্রতিদিনের পড়া প্রতিদিন স্কুলে দেয় কিনা এটা আপনার খোঁজ নেওয়ার দায়িত্ব। চতুর্থ, আপনার সন্তান স্কুলের পরবর্তী সময় কার সাথে চলাফেরা করে, তার বন্ধুবান্ধব কারা। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয় যে আমার সন্তান স্কুলের পরবর্তী সময় কার সাথে বন্ধুত্ব করলো, কার সাথে চলাফেরা করে, এটা হলো আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এখন ধরেন আপনার সন্তান এই পশ্চিমপাড়া স্কুল উচ্চ বিদ্যালয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে বড় অফিসার হলো, কিন্তু সে ঘুষখোর। তার নৈতিকতা আছে? শিক্ষার কোনো মূল্য আছে? তাহলে আপনার সন্তানকে আগে নিজে কেয়ার করতে হবে যে প্রতিদিন স্কুলে যায় কিনা, প্রতিদিনের স্কুলের পড়া সে প্রদান করে কিনা শিক্ষকদের কাছে, এবং আপনার সন্তান স্কুলের পরবর্তী সময় সে সময়টুকু কার পিছনে ব্যয় করে। আপনারা এগুলো একটু লক্ষ্য করবেন। বর্তমান যুগে, বর্তমান অবস্থায় আমাদের যে সন্তানরা বিচ্যুত হয়ে যাচ্ছে লাইন থেকে, এগুলা কিন্তু আমরা কেয়ার করি না। আমরা সচেতন হব, আমরা অভিভাবকরা সচেতন হব। অভিভাবকরা সচেতন মানে আমার সন্তান ঠিক লাইনেই থাকবে। যেমন আজকে ধরেন 1400 ছাত্রছাত্রীর অভিভাবক থাকার কথা কত? মিনিমাম 1000।
তাইলে আমি আসে 300-400, তাহলে আমি কার সাথে আমরা যারা এখানে মঞ্চে উপস্থিত হয়েছি বা আপনারা যে অভিভাবক এখানে উপস্থিত হয়েছেন, কার সাথে কথা বললাম, কার সাথে কথা বলতেছি, কোন অভিভাবকের সাথে কথা বলতেছি, এটার কোনো গুরুত্ব থাকে না। আপনাদের অভিভাবকদের চাওয়া কি? চাওয়া থাকতে হবে এই স্কুল কমিটির কাছে যে আমার সন্তান যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই প্রতিষ্ঠান থেকে বের হতে পারে। এটা অভিভাবকের চাওয়া। আর শিক্ষকের চাওয়া বা আমরা ম্যানেজিং কমিটির যারা আছি, যা পরিচালনা কমিটির যারা আছি, তাদের কাছে অভিভাবকদের কাছে চাওয়া যে আপনার সন্তান যেন প্রতিদিন স্কুলে আসে, সময় মতো স্কুলে আসে এবং স্কুলের পরবর্তী সময় আপনার সন্তান কি করে তার দিকে খেয়াল রাখা। এটা আপনাদের কর্তব্য। আর বিশেষ করে আমি আপনাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা অভিভাবক যারা, আমরা বাবা মা ভাই বোন যারা আমাদের ছাত্রছাত্রীর বড় বা অভিভাবক, তাদেরকেও নৈতিকতা থাকতে হবে, তাদেরও নৈতিকতা থাকতে হবে, ফ্রেশ মাইন্ডেড থাকতে হবে। একটা ঘরে যদি তার পরিবার নৈতিকতার মাধ্যমে তার সংসার পরিচালনা করে, তাহলে আমার সন্তানে কি হবে? ঠিক তদ্রূপ ওই নৈতিকতায় শিক্ষা পাবে। তা আমি বিশেষ অনুরোধ করবো অভিভাবকদের কাছে যে আপনার সন্তানদের মানুষ করার আগে আমি আমার জীবনকে যেন শুধরে নিই, তারপরে আমি আমার সন্তানকে শুধরাবার গল্প শোনাই বা শুধরাবার পথ চলার জন্য, ভালো পথে চলার জন্য উপদেশ দিই। আর শিক্ষকদের কাছে আমার চাওয়া বা অভিভাবকদের চাওয়া, আজকে এখানে অভিভাবক সমাবেশ, এই সমাবেশে কথা বলার প্রয়োজন ছিল অভিভাবকদের, তাদের সমস্যাগুলি তুলে ধরার কথা প্রয়োজন ছিল। আমরা তা না করে কী করেছি যে অভিভাবকদের কথা কম শুনেছি, শিক্ষকদের কথা বেশি শুনেছি। আমাদের তিনে মিলে পার্টনার হতে হবে, তিনে মিলে অভিভাবক, ছাত্র, শিক্ষক, ম্যানেজিং কমিটি, 3 পার্টনারে এক হলে বা 4 পার্টনারে এক হলে ব্যবসা কি ভালো হবে। আমরা যদি অভিভাবক, ছাত্র, শিক্ষক, ম্যানেজিং কমিটি যদি প্রতিষ্ঠানের জন্য কাজ করি, তাহলে এই প্রতিষ্ঠানের কোনো সমস্যা থাকবে? লেখাপড়ার মান অবশ্যই উন্নয়ন হবে। আর শিক্ষকদের কাছে আমার চাওয়া যে এই ছাত্ররা, এখানে অনেক অভিযোগ আসছে যে 1400 ছাত্র বা 1800 ছাত্রছাত্রী এখানে হাই স্কুলে, কেজি স্কুল এবং হাই স্কুল মিলে 1800 ছাত্রছাত্রী। তাদের জন্য তারা টিফিনের সময় গেটের বাইরে যেতে পারবে না, এই জন্য করণীয় কি? আমি আমার থেকে প্রস্তাব করলাম, এখানে আমাদের প্রাইমারি স্কুল আছে, স্কুলের ছাদে একটা ক্যান্টিনের ব্যবস্থা করা হোক, স্কুলের ছাদের উপরে একটা ক্যান্টিনের ব্যবস্থা করা হোক। এখানে 10 টাকা থেকে 100 টাকা দামের খাদ্য থাকবে, যার যার ততটুক আছে সে ততটুক খাবে, কিন্তু স্কুলের বাইরে যাওয়া যাবে না। দ্বিতীয়ত, শিক্ষকদের কাছে আমার চাওয়া, নোট করেন, দ্বিতীয়ত আমার 1800 ছাত্র প্রতিদিন স্কুল করে কিনা এটা নোট করা, এবং প্রত্যেকটা অভিভাবককে এটা যদি কেউ অনুপস্থিত থাকে তাদেরকে ফোনে কথা বলা, একদিন অনুপস্থিত কী কারণে এটা জবাবদিহিতা করতে হবে, যে আপনার সন্তান কেন স্কুলে আসলো না, এটা করতে হবে। তৃতীয়ত, আপনার সন্তান লেখাপড়া করে কিনা, শিক্ষকরা লেখাপড়ার আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিচ্ছে কিনা, অভিভাবকদেরকে জবাবদিহিতা করতে হবে। চতুর্থ, আজকে কিন্তু অভিভাবক সমাবেশ, খেয়াল করবেন, আমাদের 1800 ছাত্রছাত্রী, 1400 হলো ক্লাস 5 থেকে 10 পর্যন্ত, তাহলে আমাদের অভিভাবক এখানে 300 কেন? কঠোর হতে হবে। এই অভিভাবকরা অন্তত 3 মাস একবার হলেও আমরা এখানে সমাবেশ করব। আমাদের প্রতি বছরে 3টা পরীক্ষা হয়, 3টা পরীক্ষা হয় না?
3টা পরীক্ষা, এই অভিভাবক মার্ক থাকবে 5, 3 × 5 = 15, স্টুডেন্টের খাতায় ওইটা যোগ হবে। যে অনুপস্থিত থাকবে 15 মার্ক কম পাবে। যে অভিভাবক অনুপস্থিত থাকবে সে 15 মার্ক কম পাবে। ঠিক আছে? আমরা চাই কি এই প্রতিষ্ঠানের সুনাম রক্ষার জন্য, এই প্রতিষ্ঠানে যারা দাতা সদস্য হয়েছেন, যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে এই প্রতিষ্ঠান গড়ে গেছেন, তারা কি শুধু স্কুলে ছেলে মেয়ে আসবে যাবে এই জন্য করে গেছেন? এই সম্পত্তির মূল্য নেই? যারা পরিশ্রম করছে তারা মূল্য নেই, তাদের মূল্য ছিল না? তাহলে আমাদের লক্ষ্য কি? যে স্কুল থেকে অন্তত যদি একটা ছাত্র একটা জেলার দায়িত্ব নেয়, একটা বিভাগের দায়িত্ব নেয়, এটি তো আমাদের কাছে আলহামদুলিল্লাহ, এটি আমাদের চাওয়া, তাই না? তাহলে আমাদের কঠোর হতে হবে। আরেকটা কথা সেটা হলো, আমরা অনেকে সুনামধন্য স্কুলে বা কলেজে ছাত্রছাত্রী ভর্তি করি না? এটা কিন্তু ভুল ধারণা। বলেন কেন? ধরেন একটা প্রতিষ্ঠান খুব সুনাম, কিন্তু আমিও স্কুলে ভর্তি হলাম, সেই স্কুলে গিয়ে যদি আমি পরীক্ষার রেজাল্ট খারাপ করলাম, কোনো লাভ হলো? কোনো লাভ আছে ওটা? ধরেন এই প্রতিষ্ঠান, মানে আমি যেটা বোঝাতে চাইতেছি যে আমি যদি একটা প্রতিষ্ঠানে ভালো রেজাল্ট করি, সে প্রতিষ্ঠানই তো ভালো। আমি রেজাল্ট যে স্কুলে ভালো করব সেই স্কুলই তো ভালো। আমি ভালো না তো প্রতিষ্ঠান ভালো খুঁজলাম, কাজ হবে? সুতরাং আপনাদের ছেলে মেয়েকে এই স্কুলে ভর্তি করবেন, এখান থেকে আপনার ছাত্রকে, আপনার সন্তানকে শিক্ষকদের কাছ থেকে সুশিক্ষায় শিক্ষিত হলো কিনা, ভালো মানের শিক্ষা গ্রহণ করে নিল কিনা, সেটা বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের। আর আমরা যারা ম্যানেজিং কমিটিতে আছি, আমি অনেক ছোট মানুষ যারা এখানে আছে, বয়সের তুলনায়, জ্ঞানের তুলনায় তাদের কাছ থেকে আমি অনেক ছোট। কিন্তু দু একটা কথা বলতে চাই, যারাই আজকে আমরা মঞ্চে আসছি, আমরা এই প্রতিষ্ঠানের স্বার্থে যা যা করা প্রয়োজন আমরা ইনশাল্লাহ করব। যদি এই স্টেজের মঞ্চ থেকে যদি কেউ নাও করে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, যেটাই প্রয়োজন ইনশাল্লাহ আমি থাকবো। কারণ এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, স্থায়ীভাবে বেঁচে থাকার জন্য আমি আসি নাই। আমাদের পূর্বপুরুষ যারাই ছিল, মুষ্টিময় কয়েকজন ছিল, নিজ পশ্চিম পাড়া দক্ষিণ পাড়া এত বড় ছিল না, ছোট্ট এরিয়া নিয়ে কয়েকটা ঘর নিয়ে একটা সমাজ ছিল, একটা পাড়া ছিল। নিজ বড় বাড়ি, কয়েকটা ঘর নিয়ে একটা বাড়ি ছিল, একটা সমাজ ছিল। এই দুইটা সমাজের সম্পত্তি ছিল সাইনবোর্ড, মাউতাল হাসপাতাল, সানার পার্ক, এদিকটা জালকুড়ি বিল, পুরোটা এই দুইটা মহল্লারই ছিল। এক একটা পরিবারের, আজ থেকে বেশি না 30 বছর আগের কথা বলি, যে এক একটা পরিবার আগে জিজ্ঞাসা করতো যে বাবার কাছ থেকে তুমি কয়েক বিঘা পেয়েছো? তখন উত্তরে বলতো 14 বিঘা, 20 বিঘা, 15 বিঘা। কিন্তু আজকে 30 বছর পরে এই শব্দটা ব্যবহার করতে পারে কেউ? জিজ্ঞেস করে বলে কি 5 কাঠা, 4 কাঠা, 10 কাঠা, 2 কাঠা। তাহলে আজ থেকে যারা 30 বছর আগে এই সম্পদ দিয়ে গেছে, এই সম্পদ বা এই সমাজের জন্য যতগুলো প্রতিষ্ঠান দিয়ে গেছে, সেই সম্পত্তি কোনোদিন শেষ হবে? মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত এই সম্পদ আপনার থাকবে। আর যেগুলো রেখে যাবেন সেগুলো ফিসাবিলিল্লাহ, কে খাবে কে নিবে এটা বলা যায় না। তা আমি আমার পক্ষ থেকে চেষ্টা করি যে আল্লাহ আমার যতটুকু তৌফিক দেয়, আমি বেশিরভাগটা আল্লাহর রাস্তায় দেওয়ার চেষ্টা করি। বেশিরভাগটা আমি আমার নিজেকে নিয়ে স্বপ্ন দেখি না। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আমি ভালো টাকা ইনকাম করি, সৎ পথে করি, হালাল পথে করি। হারাম টাকা আমি ধরি না, হারাম ছুঁই না।
আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি। আপনারা ভালো লাগে না, আমি সামনে কথা বলবো, আমি পিছনে কথা বলতে পছন্দ করি না। সুতরাং প্রত্যেকে, আপনারা যারা অভিভাবক, আপনারা কিন্তু এই সমাজের জন্য কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, প্রতিষ্ঠানের জন্য কাজ করতে হবে। এই দেশটা আপনাদের, এই সমাজটা আপনাদের, এই প্রতিষ্ঠানটা আপনাদের। 17 বছর যুদ্ধ করেছি। আমি একজন ব্যবসায়ী লোক, ব্যবসায়ী থেকে রাজনীতিতে এসেছি। 76টা মামলা, 76টা মামলা আমার। জুলাই এবং আগস্টের আগে ছিল 66টা। এই জুলাই আগস্ট আন্দোলনে 14টা মামলা, শুধু হত্যা মামলা হয়েছে। আমার সাথে মোহাম্মদ আলী ভাই আছে, মোস্তফা কামাল আছে, তার পরিবারের 11 জন একসাথে বিনা অপরাধে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এগুলা কি অন্যায় না? এগুলো অন্যায় না? তো আজকে এত বড় অন্যায় করছে বলেই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 17 বছর কি আমরা দেশে ছিলাম না? 17 বছর কি আমরা দেশে আসি নাই? আমরা এলাকায় ঘুরি নাই? মামলা খেয়ে ঘুরি নাই? ব্যবসা বাণিজ্য করি নাই? হয়তো কম করেছি, বেশি না করে। সুতরাং অন্যায় যে করবে, দুদিন আগ পর তার শাস্তি সে ভোগ করবে। সে অপরাধ অন্ধকারে করুক আর দিনের আলোতে করুক, শাস্তি তাকে পেতেই হবে। সেটা আপনার বেলায় হোক, সেটা আমার বেলায় হোক। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যারা প্রতিটা পরিবার আছে এই ওয়ার্ডবাসী, প্রতিটা পরিবার যেন আমরা পরিবার থেকে নিজেকে শুদ্ধভাবে তৈরি করি। নিজেকে শুদ্ধভাবে তৈরি করার পরে আমি আমার সন্তানকে বলতে পারবো বর্জন গলায় যে আমার সন্তানকে আমি নৈতিকতার সাথে মানুষ করব। আপনার সন্তান যদি উচ্চ শিক্ষিত হলো কিন্তু সুশিক্ষিত হলো না, বড় অফিসার হলো, দেশের সম্পদ লুটপাট করলো, দেশের অন্যায় কাজের জন্য সহায়তা করলো, সেটাকে সুশিক্ষিত বলা যায় না। আবার সমাজের বিত্তবান, অনেক বিত্তবানই আছে, 100 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, কিন্তু সমাজে তার কোনো মূল্যায়ন নাই। মূল্যায়ন কিভাবে থাকবে? সমাজেরও ক্ষুধা আছে না? সমাজের ক্ষুধা কি? প্রতিটা পাড়া মহল্লার মসজিদ, প্রতিটা পাড়া মহল্লার স্কুল কলেজ, প্রতিটা পাড়া মহল্লার সমাজের গরিব দুঃখী মানুষ, যেই বিত্তবান মানুষগুলা তার সমাজের দিকে লক্ষ্য করে না, যেই বিত্তবান মানুষগুলা সমাজের যে প্রতিষ্ঠানগুলো আছে লক্ষ্য করে না, সে কখনো বিত্তবান হতে পারে না। সে কখনো বিত্তবান হতে পারে? বিত্তবান ধনী তাকেই বলা হয় যে সমাজের পরিপূর্ণ দায়িত্ব নেবে, যে প্রতিটি মানুষের কাজ করবে, সমাজের উন্নয়ন করবে, তাকেই বিত্তবান বলা হয়। আমি যদি 10টা বাড়ি করি, 10 তলা, 50 বিঘা জমি রাখি আর দামি গাড়ি দেওয়া হাঁকি, কিন্তু আমার সামনে দেয়া গরিব মানুষ হাইটা যাইব, আমার সামনে দেয়া অসুস্থ মানুষ হাইটা যাইব, আমি তার দিকে লক্ষ্য করব না। সমাজের জরাজীর্ণ মসজিদ, ভালো ইমাম রাখবো না, ইমামের বেতন কম দিব, কিন্তু মঞ্চের সামনে 4টা এসে বসে বুক ফুলিয়ে বসে থাকবো। এটাকে নেতৃত্ব বলে না, এটাকে বিত্তবান বলে না। যদি আমি কোনো রকমের ভুল ত্রুটি বলে থাকি, যদি কোনো রকমের ভুল কিছু বলে থাকি, আপনাদের সন্তান হিসাবে, ভাই হিসাবে, আর মঞ্চের যারা আছেন তাদের সন্তান হিসাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ যেন আমি যতদিন বেঁচে থাকি, সুস্থ থাকি, আল্লাহ যেন দেশ এবং সমাজের কল্যাণে সবসময় আমাকে নিয়োজিত রাখে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার অন্তঃস্থিত থেকে ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।